বন্ধুরা, বাংলাদেশকে নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে ভারত। আপনারা জানেন, প্রথম আলোর অফিস এবং ডেইলি স্টারের অফিস সম্পূর্ণভাবে আগুনে পুড়িয়ে দেওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে একাধিক ভারতের বিভিন্ন অফিসগুলোকে টার্গেট করা হয়। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ বিভিন্ন জায়গায় ভারতীয় প্রতিষ্ঠানের উপর আঘাত করতে চেয়েছিল ইসলামিক মৌলবাদীরা। এক্ষেত্রে এই ঘটনার সঙ্গে জড়িত দুই ইসলামিস্টের নাম কিন্তু ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে দিয়ে দেওয়া হয়। এটি একটি পাল্টা চাপ তৈরির খেলা, পরিষ্কার বার্তা। দেখো ভাই, আমরা আমাদের রিপোর্টকে কাজে লাগিয়ে এই দুজনের নাম পেয়েছি এবং এদের নেতৃত্বেই আমাদের হাই কমিশনার অফিসকে টার্গেট করা হয়েছে। এবার তোমরা ব্যবস্থা নাও। যে তথ্য সামনে এসেছে সেখানে বলা হচ্ছে একজনের নাম মিস্টার ফারহাদ, যিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সদস্য। এটি একটি উগ্র ইসলামপন্থী সংগঠন যার নেতৃত্বে আছে জামাত। এই ধরনের অসংখ্য প্রক্সি সংগঠন তৈরি করে গ্রাউন্ড রিয়ালিটি ডমিনেন্স বাড়ানোর জন্য, এবং এরা মাঠে ময়দানে অ্যাক্টিভ। এই ধরনের উগ্রপন্থায় বিশ্বাস করে এবং এদেরকে কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে চাপ তৈরির খেলা জামাত করছে। এটা কিন্তু আজকে সকলেই বুঝতে পারছেন। অন্যজনের নাম সালাউদ্দিন। তিনি বাংলাদেশের উগ্র ছাত্র নেতা, যিনি কথায় কথায় ভারত বিরোধী কথাবার্তা বলেন। প্রধানত এই দুই ব্যক্তির সম্মিলিত প্রয়াসের ফলে কয়েকশো ছাত্র জনতা ভারতের হাই কমিশনার অফিসকে আক্রমণ করেছিল। এবার ভারতের সামনে দুটো অপশন ছিল। ভারত সব কিছু ভুলে নতুন করে সম্পর্ক রিওয়াইন্ড করতে পারত, হয়তো অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার যাকে আক্রমণের আওতায় নিয়ে আসা হয়েছিল তাকে ফিরিয়ে আনতে পারত। দেখুন, ভারত এবার যে পদক্ষেপ নিয়েছে তাতে একটা জিনিস পরিষ্কার: কোনো অবস্থাতেই বাংলাদেশের এই পরিস্থিতিকে হালকাভাবে নেওয়ার প্রয়োজনই অনুভব করছে না ভারত। জানা যাচ্ছে ভারতের যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার তাকে কিন্তু ভারত 24 ঘন্টার মধ্যে দেশে ফিরিয়ে নিয়েছে। অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে ভারত মোহাম্মদ ইউনূসকে স্পষ্ট বার্তা দিল যে তোমাদের সঙ্গে সম্পর্ক রাখার আর কোনো প্রয়োজনীয়তা আমরা অন্তত মনে করছি না। বন্ধুরা, কালকেই কিন্তু এর আভাস পাওয়া গেছিল। দেখুন, ভিসা অফিস হঠাৎ করে বন্ধ করে দেওয়া মানে তোমাদের দেশের নাগরিক আমাদের দেশে ঢুকবে না যতদিন না তোমরা আমাদের সম্মান দিচ্ছ, এবং ততদিন আমাদের দেশে তোমাদের আসার প্রয়োজন নেই। বন্ধুরা, বাংলাদেশে হিন্দু মুসলমান এই সমস্যাটা কিন্তু একটা রিয়েল সমস্যা। কালকে যেভাবে এক হিন্দু যুবককে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার কিন্তু প্রতিবাদ বাংলাদেশে সর্বস্তর থেকে আসা উচিত ছিল, কিন্তু সেটা কিন্তু আসেনি। এবার ভিসা অফিস বন্ধ করে দেওয়ার পর আমরা দেখলাম বাংলাদেশের নাগরিকরা প্রশ্ন তুলছেন, কেন ভারত আমাদের ভিসা অফিস বন্ধ করে দিল? আমরা ডাক্তার দেখাতে যাব কোথায়? আমাদের চিকিৎসার প্রয়োজনে আমরা কোথায় যাব? এবং তারা মোহাম্মদ ইউনূসকেও দোষারোপ করছেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই প্রশ্নটাই সামনে আসে যে তোমরা যদি হিন্দুদের এতটাই ঘৃণা করো তাহলে হিন্দু ডাক্তার দেখাতে ভারতবর্ষে আসতে চাইছো কেন? বন্ধুরা, আমি কোনো ভিডিওতে হিন্দু মুসলমান, সংখ্যালঘু সংখ্যাগুরু এই রকম বিষয় নিয়ে কথা বলি না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে জিও পলিটিক্যাল সাবজেক্টের সঙ্গে অন্তত বাংলাদেশ এবং ভারতের পরিস্থিতির সঙ্গে হিন্দু মুসলমান এই দুটো শব্দ এবং এই দুটো বিষয় সমর্থক হয়ে গেছে। ফলে আপনি আর এটাকে অ্যাভয়েড করে সবসময় ধর্ম নিরপেক্ষতার অ্যাঙ্গেল দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। কারণ মনে রাখতে হবে, বাংলাদেশে কালকে যে নৃশংস হত্যালীলা ঘটেছে তা কিন্তু অকারণে এক হিন্দু যুবককে কেন্দ্র করেই ঘটেছে, এবং যেভাবে তাকে গাছে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো সেটা কোনো সুষ্ঠু সমাজে হতে পারে না। সেই ছবিগুলো আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ ইউটিউব পারমিশন দেবে না, এতটাই বীভৎস। অথচ সেটা নিয়ে বাংলাদেশ সরকারের কোনো হেলদোল নেই। আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন অবধি যা খবর পাচ্ছি কেউ গ্রেপ্তার হয়নি। এটা থেকেই বাংলাদেশ সরকারের মানসিকতা বোঝা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশে আরও একটি অদ্ভুত ঘটনা ঘটছে। এবার বাংলাদেশের সাধারণ জনগণ এবং ছাত্র নেতারা উগ্রতায় এতটাই বিশ্বাস করতে শুরু করছেন যে যাকে তাকে ধরে রয়ের এজেন্ট বলা শুরু করেছেন। কালকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক বাংলাদেশি যুবককে কিছু ইসলামিস্ট সম্প্রদায়ের মানুষ ঘিরে ধরেন এবং তাদের দাবি এই যুবক রয়ের এজেন্ট। আপনি একবার এই যুবককে দেখুন। এবার আপনারা বলুন, এই শান্তশিষ্ট নিপাত ভদ্রলোক যিনি নিজেও পুলিশকে বলছেন, স্যার আপনি আমার বিষয়ে তদন্ত করুন, আমাকে রয়ের এজেন্ট বলে মারা হচ্ছে। ফলে এই ধরনের ছেলে মানুষই বাংলাদেশের সর্বস্তরে ছড়িয়ে পড়ছে। আলটিমেটলি হাদিকে হত্যা করা নিয়ে বাংলাদেশের সামাজিক স্তর এতটাই আতঙ্কিত, এতটাই ভীত সন্ত্রস্ত যে তারা বুঝতেই পারছে না যে কি হচ্ছে, কে এই ধরনের হত্যালীলা বাংলাদেশে করছে।
তারা কিন্তু পুরো বিষয়টাতেই অত্যন্ত কনফিউজড। উল্টে ভারত তার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারকে ফিরিয়ে বার্তা দিল, আর কোনো সম্পর্ক নয়, তোমরা তোমাদের নিজেদের ঠিক করো। তারপর হাই কমিশন অফিস খুলবে, কমিশনার যাবে, ভিসা অফিস খুলবে, তোমরা আসবে, আমরা যাব, তার আগে কিছু হবে না, সবার আগে তোমাদের ঠিক করতে হবে। অর্থাৎ ডিপ্লোম্যাটিক চ্যানেল হতে হবে লাউড অ্যান্ড ক্লিয়ার। পাশাপাশি আর একটা ইম্পর্টেন্ট বিষয়, কালকে বাংলাদেশের এই পুরো পরিস্থিতিটা নিয়ে ভারতের বিদেশ মন্ত্রক তার যে স্ট্র্যাটেজিক কমিটি আছে সেই কমিটি কিন্তু নিজেদের মধ্যে আলোচনায় বসেন। এই কমিটির মাথায় আছেন শশী থারুর, কংগ্রেস নেতা। সেই কমিটি ভারত সরকারকে 33টি আলাদা আলাদা রেকমেন্ড করে। উল্লেখযোগ্য বিষয় হলো, বর্তমানে এই সমস্যা জর্জরিত বাংলাদেশকে এই কমিটি বলছে সব থেকে স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে কি করবে সেটা কিন্তু ভারতের কাছেও একটা বড় স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ। কারণ দিনের পর দিন আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রেখেছি, হঠাৎ করে সব কিছু ছিন্ন হয়ে যাওয়া এটা নিঃসন্দেহে ডিপ্লোম্যাটিক স্তরে অত্যন্ত চ্যালেঞ্জিং একটা কাজ। যদি এটা ভারত করে, এর ফিউচার এফেক্ট কি হবে সেটাও কিন্তু ভাবার বিষয় আছে। পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি তা কখনোই যুদ্ধের দিকে নিয়ে যাবে না, এটাই কিন্তু কমিটি মনে করছে। কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করা ভারতের মানায় না। মাত্র 30 মিনিটের খেলা, তার মধ্যেই বাংলাদেশ শেষ। এবং বিশেষজ্ঞরা মনে করছেন এই পুরো বিষয়টিকে যুদ্ধের দিকে নিয়ে যেতে চাইছেন মোহাম্মদ ইউনূস। কারণ তিনি নির্বাচনটি ছলে বলে কৌশলে পেছোতে চাইছেন। এই মুহূর্তে যুদ্ধের মতো কিছু একটা জিনিস তৈরি করা মানে তিনি বাংলাদেশের সাধারণ মানুষের মনে সেই ভারত বিরোধী আবেগকে আবার সুড়সুড়ি দিতে পারবেন এবং আরও কিছুদিন ক্ষমতায় থেকে যেতে পারবেন এবং ছাত্র নেতারা এই রকম উগ্রতার সঙ্গে দাপিয়ে বেড়াতে পারবেন। পাশাপাশি শেখ হাসিনাকে জায়গা দেওয়া নিয়েও এই কমিটি কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গির কথা বলেছেন এবং বলেছেন এতে কোনো ভুল নেই, ভারত সরকার কোনো অবস্থাতেই কোনো ভুল এক্ষেত্রে করেনি। এবং এই মুহূর্তে ভারতের সবথেকে বড় চ্যালেঞ্জ বাংলাদেশে ইসলামিক মৌলবাদী শক্তির উত্থান এবং পাকিস্তানের যোগসাজশ। ফলে এই ধরনের একাধিক কথা সেই কমিটি বলছে এবং কিছু সুপারিশ করেছে। সব মিলিয়ে এটা বাস্তব যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা এমন একটা দেশকে নিয়ে চর্চা করছি যারা ভারতের সমতুল্য নয়, না অর্থনীতিতে, না মিলিটারি ডিপ্লয়মেন্ট, না প্রভাব প্রতিপত্তি, না আন্তর্জাতিক স্তরে গুরুত্ব, কোনো কিছুতেই ভারতের সমতুল্য নয়। কিন্তু এই মুহূর্তে ভারতের কাছে কিন্তু নিঃসন্দেহে বড় মাথা ব্যথার কারণ। তবে সব মিলিয়ে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ লাগাতার নিচ্ছে। বর্ডারে সেনা ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে হাই কমিশনারকে ফিরিয়ে নেওয়া। বন্ধুরা, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? ভারতের এই পদক্ষেপ, এটাকে আপনারা কি সমর্থন করছেন? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।